শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে এনসিপি শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। এদিকে তফসিল অনুযায়ী আগামী 2 দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। এরই মধ্যে জামাত ইসলামের সঙ্গে আসন সমঝোতা করছে জাতীয় নাগরিক পার্টি। এদিকে আজ দল থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। আসন নিয়ে কেন দলটির এমন অবস্থান পরিবর্তন আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে তিনি আবেদন করেন। দুপুর 1টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে টিআই ভবনে সংরক্ষিত কক্ষে গিয়ে 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, স্বাক্ষর প্রদান এবং ছবি তোলেন তিনি। এ সময় ভোটার হওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমানও। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেন তারেক রহমান। ইসি সচিব জানান, 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে ইসির সিদ্ধান্তের উপর। দর্শক, আলোচনায় যাব তার আগে আরও কিছু নির্বাচনের তথ্য জেনে নিতে চাই। এখানে আজ এবারের সংসদ নির্বাচনে ঝিনাইদহ 4 আসনে ধানের শীষের প্রতীকে মনোনয়ন করবেন বলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব পদত্যাগ করা সাধারণ সম্পাদক রাশেদ খান এটি ঘোষণা করেছেন। দলটির মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান। যোগদানের পর রাশেদ খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে তিনি বিএনপিতে যোগদান করেছেন। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করেছে বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে গতকাল থেকে শাহবাগে অবস্থান নেন তারা। এই সময় দলে দলে মানুষ প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। কনকনে শীত রাতে উপেক্ষা করে শাহবাগে অবস্থান করেন আন্দোলনকারীরা। তারেক রহমান হাদির কবর জিয়ারতের জন্য দুপুর 1টায় শাহবাগ ছেড়ে দিয়ে আজিজ সুপার মার্কেটের কাছে অবস্থান নেন তারা। এরপর বেলা 1টার দিকে ফের শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ। এই সময় খুনিদের গ্রেপ্তার নিয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। হাদি হত্যার বিচার নিয়ে সুনির্দিষ্ট কোনো জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় মিত্রের খোঁজ। আর এই নিয়ে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে এই রাজনীতির মাঠে আমরা বেশ কিছু পরিবর্তন দেখছি সম্প্রতি। ছোট রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিকে এসে এনসিপি জামাতের সঙ্গে যোগ দিল। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন, এনসিপির এই অবস্থান পরিবর্তনকে? আপনাকে ধন্যবাদ। বেশ কিছুটা সময় ধরেই আমরা শুনছিলাম যে এনসিপির সাথে বিএনপির একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছিল। সম্ভবত সেই চেষ্টাটি ব্যর্থ হওয়ার পরে এনসিপি জামাতের দিকে ঝুঁকেছে, যে কারণে আমরা দেখলাম যে জামাতের সাথে তাদের একটা সমঝোতা হয়েছে, আসন সমঝোতা হয়েছে। এবং এটা মানে সেটাই মানে আকাঙ্ক্ষিত ছিল যে বিএনপির সাথে যদি সমঝোতা না হয় তাহলে এনসিপির সাথে জামাতেরই একটা সমঝোতা হবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আইডিওলজিক্যাল জায়গা থেকে কিন্তু জামাত এবং এনসিপি দুটি মানে একই মেরুর দল কিন্তু নয়। এবং আমার কাছে এনসিপিকে মনে হয় একটা লিবারেল ডেমোক্রেটিক ঘরানার, জামাত হচ্ছে একটা ইসলামী দল। তো আলটিমেটলি এই যে সমঝোতা, সেটা নির্বাচনের পরে কি হবে সেটা নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করবে। তবে আমি মনে করি যে এটা মানে অতীতের মতোই একটা নির্বাচনের আগে ছোট দলগুলোর সাথে বড় দলগুলোর একটা জোট হয় এবং সেই জোটের ধারাবাহিকতা এবারও আমরা লক্ষ্য করলাম।
কিন্তু আমার প্রশ্ন মানে হচ্ছে স্যার, আমি জানতে চাই যে আপনি বলছেন যে এনসিপির এক পলিসি লক্ষ্য নিয়ে তারা কাজ করে, তাদের লক্ষ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তারা গণ অভ্যুত্থানের প্রধান স্টেক বলা যায়, তারা নেতৃত্ব দিয়েছিল। সেই জায়গা থেকে পুরনো রাজনৈতিক দলের সঙ্গে আবার তাদের এই জোটবদ্ধ হওয়াটা, এইটা কি এনসিপির রাজনীতির জন্য ভবিষ্যতে কোনো দুঃসংবাদ কিনা? দেখুন, এনসিপির বহু আগেই, আমি দীর্ঘকালীন একটা লম্বা সময় আগ থেকে এনসিপি কিন্তু যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে মাঠের রাজনীতিতে নেমেছিল সেই জায়গা থেকে তারা সরে আসে। সুতরাং এইটা আমার কাছে কোনো বড় ধরনের বিচ্যুতি মনে হয় না। এখন আমার কাছে যেটা মনে হয় যে এনসিপিকে ঠিক আমি ভিন্ন কোনো রাজনৈতিক ধারার দল হিসেবে ভাবছি না, বরং সনাতন যে দলগুলো সেই দলের মতোই এনসিপির রাজনৈতিক আচরণও সেরকমই হবে। এবং আমি জানি না যে ইতিমধ্যে আমি বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে এনসিপির এই ধরনের সমঝোতার কারণে তার দল থেকে কেউ কেউ পদত্যাগ করেছে বলে আমি শুনেছি আর কি। তো এটা হয়তো এই জামাতের সাথে যে সমঝোতা, এই সমঝোতার কারণে কেউ কেউ হয়তো এই দল থেকে বেরিয়েও যেতে পারে। কারণ হলো এনসিপি তো শুরু থেকে একটা বিভিন্ন মতাদর্শের লোকজনের মিলিত একটা প্ল্যাটফর্ম ছিল। এখানে বাম ঘরানার কিছু ছেলেপেলে ছিল যারা উদারপন্থী প্রো ইসলামিক বহু ঘরানার লোকজন এখানে থাকার ফলে, সুতরাং এই ধরনের সমঝোতা নিয়ে একটা দলের মধ্যে অস্থিরতাও তৈরি হতে পারে। জি স্যার, আমি একটু ছোট করে আপনার কাছে জানতে যাব, খুব ছোট করে, যে এনসিপি তাহলে তার সক্রিয়তা হারালো জামাতের সঙ্গে জোট করে, তারা কি অন্য কোনো বা বিএনপির সঙ্গে জোট করতে পারতো না? আমি তো সেটাই প্রথম দিকে আপনাকে ইঙ্গিত করেছিলাম যে তাদের বিএনপির সাথে তাদের হয়তো একটা সমঝোতার চেষ্টা চলছিল। হয়তো এনসিপির দাবি দেওয়াটা বেশি ছিল, যে কারণে হয়তো বিএনপি মানতে পারে নাই, এটা আমি অনুমান করছি আর কি, যে কারণে তারা জামাতের সাথে জোটে আসলো। এখন যে কথাটা আপনি বলেছেন যে এনসিপি তার যে রাজনৈতিক চরিত্র সেটা হারালো কিনা, অনেকটাই, আমি মনে করি অনেকটাই। সেটা শুধু যে জামাতের সাথে জোট করার কারণেই হারিয়েছে তা নয়, এনসিপি তার কর্মকাণ্ডের মধ্য দিয়েও তার যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্নের জায়গাতে অনেক দূরে চলে গেছেই বলে আমার মনে হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, মিত্রের খোঁজ আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে গত 10 ডিসেম্বর 125 আসনে প্রার্থী ঘোষণার পর আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিল যে ক্ষমতায় যাওয়ার জন্যই তারা নির্বাচনে অংশ নিচ্ছে না। কিন্তু হঠাৎ করে কি এমন হলো এই তফসিল ঘোষণার আগ মুহূর্তে এসে একটা বড় রাজনৈতিক দলের, পুরনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হতে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে বলে রাখি যে আমরা কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক জোটের ঘোষণা দেইনি। আমরা বাংলাদেশের যে কয়েকটি বড় দল রয়েছে, আমাদের সঙ্গে তাদের কথা হচ্ছিল যে জোটগতভাবে না, বরং সমঝোতা একটা করা যায় কিনা যে ইলেকশন করতে গিয়ে। কারণ আমরা দেখলাম যে যখন তৃণমূলে আমরা কাজ করতে যাচ্ছি, তখন মানুষের কাছে বড় দলের যে একটা কর্মী বাহিনী লাগে কিংবা ভোটের মাঠের যে বাস্তবতা, সেখানে আসলে বড় দলের একটা সাথে কাজ করে নিজেকেও বড় করার সুযোগ একটা তৈরি হয়, যেটি আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি। আপনি যদি 91-এর কথা বলেন, 96 বলেন, 1 বলেন কিংবা 8 বলেন, প্রত্যেক সময় কিন্তু আমরা দেখেছি যে বড় দলের সঙ্গে আরেকটি দলের সমঝোতা করে কিংবা সমঝোতা করে আমায় বড় করার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে এটাও দেখেছি যে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করে তার গভীরে হারিয়ে যায় ছোট দলগুলো, যেভাবে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের রাশেদ খান, সে আবার বিএনপিতে যোগ দিল। এছাড়া আরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট রাজনৈতিক দলগুলো জোট করার পরে তার যে সক্রিয়তা সেটি নিয়ে দাঁড়াতে পারে না। আসলে কি এই ক্ষেত্রে এনসিপির যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই লক্ষ্য কি পূরণ হবে?
জি, প্রথম কথা হচ্ছে যে হারিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। কারণ ধরেন রাশেদ তো সে নিজে বিএনপিতে যোগ দিয়েছে। এনসিপি কিন্তু কেউ নিজে গিয়ে বিএনপিতে কিংবা জামাতে যোগ দিচ্ছে না। আমাদের সঙ্গে যারই জোট হোক না কেন, মূল কথা হচ্ছে তার সঙ্গে আমার নির্বাচনী সমঝোতা হবে। অর্থাৎ আমি এই আসনগুলোতে আমার প্রার্থী থাকবে এবং সে কিন্তু শাপলাকলিতে ইলেকশন করছে। সে কিন্তু ওই যেই মূল দল তার কিন্তু কলিতে বা তার যেই প্রার্থীর বা তাদের যে দলের যে মার্কাতে কিন্তু ইলেকশন করছে না। তো যার ফলে আমার শাপলাকলিটা পুরো বাংলাদেশে যেভাবে প্রমোশন হচ্ছে, পাশাপাশি আমাদের নির্বাচনের কারণে আমি যদি আজকে 10টা 20টা কিংবা 30টা যদি এমপি হয় আমার দলে, তাতে পুরো বাংলাদেশে আমাদের ক্ষমতার বা আমাদের যে একটা শক্ত রাজনৈতিক জায়গা তৈরি হবে এবং তার মাধ্যমে পুরো বাংলাদেশের পরবর্তী যে ইলেকশনগুলো হবে স্থানীয় নির্বাচনে, সেখানে কিন্তু এনসিপির একটা চমৎকার ফিল্ড তৈরি হবে এবং যার মাধ্যমে পুরো বাংলাদেশের কর্মী বা আমাদের কর্মী তৈরি করা থেকে শুরু করে সারা দেশের মানুষের মধ্যে এনসিপি একটা রক প্রিন্ট তৈরি হবে। এটি আপনি বলছেন, এটি হয়তো হতে পারে, কিন্তু একই সঙ্গে জামাতের যে লক্ষ্য উদ্দেশ্য, জামাত ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং এনসিপির লক্ষ্য উদ্দেশ্য অভ্যুত্থান পরবর্তী সময়ে সেটির যেহেতু ভিন্ন রয়েছে, তাহলে সেক্ষেত্রে এনসিপি কোন ধারার রাজনীতি করবে? অবশ্যই এনসিপি মধ্যম পন্থা রাজনীতি করছে এবং করবে। জামাতের সাথে আমাদের কিন্তু আদর্শের মিল নেই, বা জামাতের সঙ্গে আমার আদর্শিক কোনো সমঝোতা কিংবা জোট হচ্ছে না। জামাতের সঙ্গে আমাদের যদি জোটটা হওয়ার কথা হচ্ছে, সেটা হবে মূলত রাজনৈতিকভাবে পলিটিক্যালি যাচ্ছি আমরা নির্বাচনী সমঝোতা করতে। কিন্তু নির্বাচনের বিএনপির সাথে সঙ্গে গিয়ে। কেন আপনারা জোট করলেন না? দেখুন, বিএনপির সাথে কিন্তু আমাদের অনেক আলোচনা হয়েছে। আমাদের কিন্তু জোট করার জন্য বেসিক্যালি কয়েকটি শর্ত ছিল। এক ছিল তাকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় ছিল তাকে অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানকে আফল করা নিয়ে কাজ করতে হবে। বিএনপি দুটিতেই কিন্তু আমরা তেমন কোনো সাড়া পাইনি। আপনি দেখেছেন বিএনপি ইতিমধ্যে বলা শুরু করেছে যে জুলাই আন্দোলন, তারা জুলাই বিপ্লব থেকে জুলাই গণঅভ্যুত্থান থেকে আজকে জুলাই আন্দোলন ইউজ করছে। তো পরের দিন বলতে জুলাই সহিংসতা, এবং বিএনপি স্পষ্ট বলছে বারবার তারা এই জুলাই সনদ মানে না কিংবা জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা এতটা ইচ্ছুক না। তাহলে আমাদের এনসিপি, আমরা তো মূল কাজ হচ্ছে জুলাই সনদটাকে বাস্তবায়ন করে বাংলাদেশের শাসন ব্যবস্থা পাকিস্তান চেঞ্জ করা। তো জামাত কিন্তু এইখানে একমত হয়েছে। আমাদের কথা হচ্ছে যার সাথে আমাদের এই রাজনৈতিক বোঝাপড়াটা হবে তার সঙ্গে রাজনৈতিক জোট করতে কোনো বাধা নেই। আমাদের সঙ্গে আদর্শে কোনো জোট হচ্ছে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যুক্ত থাকুন, আমরা আরও আলাপ করব। দর্শক, ভোটে ট্রেন নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজ আলোচনা করছি এনসিপির মিত্রর খোঁজ নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে আছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। এবং আপনি মেহেরপুর 2 আসনে এনসিপির প্রার্থী, এবং একই সঙ্গে আমাদের আজকে মেহেরপুরের প্রান্তিক অঞ্চলের সঙ্গে যুক্ত হতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই এনসিপির সঙ্গে জামাতের যে জোট বা আসন সমঝোতা হওয়ার যে আলোচনা শুরু হয়েছে, তারপরে স্থানীয় রাজনীতিতে এটার প্রভাব কেমন পড়ছে জানান। হাসিব, আপনাকে জানিয়ে রাখি, আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, সেটি আগে কিন্তু সারা দেশেই জোট গঠন নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু বেশ তৎপর। আমরা ইতিমধ্যে কিন্তু 2টা দৃশ্যমান রাজনৈতিক জোট আমরা দেখতে পেয়েছি। যদিও রাজনৈতিক দলগুলো বলছে এটা আসলে জোট না, বরং আসন সমঝোতা। তো এ নিয়ে আসলে তৃণমূল যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কিন্তু এটা নিয়ে বেশ চিন্তিত, এবং তাদের আসলে করণীয় কি এ নিয়েও তারা কিন্তু বেশ এর মধ্যে পড়ে যাচ্ছে। তো এ নিয়ে আমি মেহেরপুরের যারা তৃণমূলের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সাথে আমি কথা বলবো। আমি প্রথমেই যেতে চাই মেহেরপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনারুল হক কালু। আসলে আপনার কাছে প্রশ্ন, বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় কিন্তু বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তো সেই ক্ষেত্রে বিএনপি নির্বাচনকে সামনে নিয়ে কিন্তু রাজনৈতিক যে জোট, সেটা গঠনের বেশ তৎপর। যদিও বিএনপি এটাকে আসলে আসন সমঝোতা বলছে। তো আসলে আমাদের যে নতুন যে রাজনৈতিক দল এনসিপির সাথে কিন্তু বিএনপির আসন সমঝোতা বা জোট নিয়ে আলোচনার কথা আমরা শুনছি। কিন্তু যদিও এখনো পর্যন্ত বিএনপির সাথে এনসিপির কোনো দৃশ্যমান জোট আমরা দেখতে পাইনি। আসলে আপনি কি মনে করেন, আসলে এই যে 24-এর যে নতুন বাংলাদেশ বা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে বিএনপির জোটে এনসিপি কে নেওয়া প্রয়োজন আছে বলে মনে করেন কি আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের
সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপি কার সাথে জোট করবে বা আসন সমঝোতা করবে, এর জন্য বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারণী ফোরাম আছে। মূলত তারাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। আমরা তৃণমূলের মানুষ হিসাবে আমার দায়িত্ব হলো যে আমার রাজনৈতিক সংগঠন, আমার রাজনৈতিক দল যে দিক নির্দেশনা দেবে, আমরা তারই প্রেক্ষিতে তৃণমূলে আমাদের নেতা কর্মী সহ সাধারণ মানুষের সাথে সেই বিষয়টা নিয়ে আমরা এগোনোর চেষ্টা করব। এটাই হলো আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমার মানে দলের বাইরে আমার ব্যক্তিগত মতামত যদি আপনি চান, এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতা বা জোট হওয়ার খুব জরুরি ছিল কিনা, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত যেটা, যে বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজনৈতিক দলগুলো জোট তৈরি করে বা আসন সমঝোতা করে, তখন অনেকগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত থাকে। তো বাংলাদেশে এনসিপির জন্ম যখন হলো, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা তো নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপির উপরে ছিল। আচ্ছা, আমি আমি এই পর্যায়ে চলে যাব সাইফুল ইসলামের কাছে। আসলে আপনার কাছে প্রশ্ন, জামাতের সাথে কিন্তু এখন এনসিপির আসন সমঝোতার বিষয়ে বেশ আলোচনা চলছে, আলোচনা জোরে সোরে হচ্ছে। তো সেই ক্ষেত্রে জামাত ইসলাম এবং এনসিপির মধ্যে কিন্তু বিভিন্ন সময় তর্ক বিতর্ক হয়েছে বা নেতৃবৃন্দ বলেছে। তো এই মুহূর্তে আসলে আমরা যেটুকু জানি যে জামাত সারা দেশে কিন্তু প্রার্থী দিয়েছে। তো এই ক্ষেত্রে যদি সমঝোতা হয়, অনেক তৃণমূলকেই কিন্তু বাদ দিয়ে এনসিপি কে আসন ছেড়ে দিতে হবে। আসলে এইটা আসলে আপনারা কিভাবে ভাবছেন বা তৃণমূল জামাত কিভাবে ভাবছে সেটা? ধন্যবাদ এখন টেলিভিশনকে। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম পুরাতন রাজনৈতিক দল। আমরা দেখেছি যে স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনেই একটা জোট এবং সমঝোতা, আমরা যেটাই বলি না কেন, সেটা হয়। নির্বাচনের আগে এই ধরনের বিষয়গুলা সামনে আসা আমরা দেখতে পাচ্ছি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কয়েকদিন ধরে একটি দেখতে পাচ্ছি যে এনসিপির সাথে জামাতের একটা সমঝোতার একটা পর্যায়ে আসছে, চূড়ান্ত পর্যায়ে আসছে। আমরা এটা দলের হাইকমান্ডের কাছ থেকে এখন পর্যন্ত সেই ধরনের পাইনি। তবে যেহেতু বাংলাদেশের এটা অতীতে আমরা দেখেছি 91, 96, 2001-এ একটা রাজনৈতিক জোট সমঝোতা হয়। যদি এই ধরনের জোট যদি আমাদের হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের তৃণমূলে বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে মনোনয়ন দিয়েছে মিনিমাম 3 মাস 6 মাস আগেই। এটা আমাদের খুব একটা প্রবলেম হবে না। কেন্দ্রীয় সিদ্ধান্ত যেটা আমাদেরকে দেবে, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী চেইন অফ কমান্ড নির্ভর একটি দল। যেভাবে আমাদেরকে নির্দেশনা দেবে, সেইভাবে আমরা এইটাকে বাস্তব ময়দানে জনগণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এই এখন যেতে চাই এনসিপির জেলা এনসিপি সদস্য হাসনাত সৈকতের কাছে। আপনার কাছে আসলে প্রশ্ন, যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এনসিপি এসেছে, তো সেইখানে আসলে জোটগতভাবে নির্বাচনটাই কি জরুরি, না এনসিপি এককভাবে নির্বাচন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করবে? আপনি আসলে কি মনে করেন? নতুন রাজনৈতিক বন্দোবস্তর মানে এই নয় যে নতুন দলের ক্ষমতায়ন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে বুঝিয়েছি আমরা যে বিদ্যমান কাঠামো আছে, এটা একটা ফ্যাসিবাদী কাঠামো। এই কাঠামোর সংস্কার করে জনগণের একটা রাজনীতি নিয়ে আসা মানুষের সামনে, যেখানে নাগরিক অধিকার বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে জুলাই সনদকে আমরা চেয়েছিলাম যে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনৈতিক কালচার তৈরি হোক, নতুন রাজনৈতিক বন্দোবস্তটা শুরু হোক। নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, উনি শুরু থেকেই বলেছে যে এই জুলাই সনদের সাথে যারা অঙ্গীকারবদ্ধ, তাদের সাথে আমাদের জোট হতে পারে। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে নতুন রাজনীতি আমরা দেখছি যে কিছু বড় দল চেষ্টা করছে যে জুলাই সনদকে। আচ্ছা, আমি এই পর্যায়ে আসলে আমি তৃণমূলের বিভিন্ন ভোটারদের সাথেও কথা বলেছি, তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও কথা বলেছি। আসলে তাদের একটি দাবি যে আসলে নির্বাচনে যেই আসুক, যেই জিতুক বা যেই হারুক বা যে জোট গঠন করুক, সরকার গঠন করুক, সকলেই কিন্তু চায় একটা নতুন বাংলাদেশ বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে আসলে একটি কল্যাণকর এবং সুন্দর রাষ্ট্র গঠন হবে। তো হাসিব, এই ছিল মেহেরপুর থেকে আমার কাছে ভোটের যে জোট বা মিত্র খোঁজার সর্বশেষ পরিস্থিতি। হাসিব। মুজাহিদ আল মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রান্তিক মানুষের মতামত শুনছিলাম, রাজনীতিবিদদের। আমরা এ নিয়ে আরও মতামত শুনব। দর্শক, আপনারা যুক্ত থাকুন, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন।
আজ আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। আপনার কাছে জানতে চাই যে যখন জোট নিয়ে আলোচনা হচ্ছে ঠিক তখন আজ কিছুক্ষণ আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা পদত্যাগ করেছেন, এছাড়া 30 জন যা আমাদের সঙ্গে জোট না করার জন্য চিঠি দিয়েছেন, এই অবস্থা তৈরি হচ্ছে কেন? প্রথমত হচ্ছে যে তাসনিম যারা পদত্যাগ করেছে এটা আমি ফেসবুকে দেখেছি, টিভির পত্রিকাতে কয়েকটাতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমাদের দলের কাছে এরকম কোনো নোটিশ আমরা এখনো পাইনি। এটা পেলে হয়তো আমরা আরও স্পষ্ট বলতে পারবো যে কেন উনি পদত্যাগ করেছেন বা কী জন্য, ওনার কোনো ব্যক্তিগত ইস্যু আছে নাকি দলীয় কোনো ইস্যু আছে কিনা সেটি বলতে পারবো। আর 30 জন যেটি দিয়েছে আপনি বলছেন, দেখুন আমাদের দলে টোটাল 214 জন কিন্তু সেন্ট্রাল মেম্বার রয়েছে। 30 জন বলছেন যে জোটে না যাওয়ার জন্য, তার মানে আরও 184 জন বলছে জোটে যাওয়ার জন্য। তাহলে অবশ্যই একটা দল চলবে অধিকাংশের মতামতের ভিত্তিতে। সুতরাং অধিকাংশ মত যদি বলে যে জোটে যাওয়াটা ভালো, এটা তো দল এটাই করবে, কারণ সবার মত নিয়ে কিংবা সবাইকে খুশি করে তো কোনো কাজ করা সম্ভব না। তাহলে যারা কম মেজরিটি তাদের উচিত হবে দলের প্রতি লয়াল থেকে দলের ডিসিশনটা মেনে সামনে আগানো, যদি দলকে ভালোবাসি। আর যদি আমি কোনো স্পেসিফিক এজেন্ডা নিয়ে দলে আসি, তাহলে অবশ্যই দলের মতকে আমি গুরুত্ব না দিয়ে নিজের মতকে গুরুত্ব দিয়ে আমি দলকে বিব্রত পরিস্থিতির মধ্যে ফেলবো। প্রত্যেক ব্যক্তিরই তো আলাদা আলাদা মতামত রয়েছে, সেক্ষেত্রে দলের সবাই মতামত তাদের যেমন দিতে পারে, ঠিক একই সঙ্গে এনসিপির সংখ্যাগরিষ্ঠ কি মধু পেল, কি আশা পেল যে এই আসন সমঝোতার প্রয়োজন পড়লো, এবং এর সঙ্গে জানতে চাই জামাত কি স্বার্থে আপনাদের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে? দেখুন, আসলে নির্বাচনের সময় জোট হওয়াটা এটা বাংলাদেশের একটা সিলসিলা। এখন আমরা কি চেয়েছি, আমরা চাচ্ছি যে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইকে আফহোল্ড করবে যে দলটা, তাদের সঙ্গে আমরা যাব, যেন সংসদে কোনো একটি দল চাইলে এই জুলাই সনদকে মুচড়ে ফেলে দিতে না পারে, যেটা আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। আমাদের কথা হচ্ছে যে যারা জুলাই সনদ নিয়ে আমাদের সাথে একমত হবে, একই সঙ্গে যারা যোগ্য ইলেকশন করার জন্য এবং সংসদ সদস্য হওয়ার জন্য তাদেরকে সুযোগ দেবে, তাদের সঙ্গে জোট করতে আমাদের কোনো দ্বিমত নেই। দ্বিতীয়টি হচ্ছে জামাত কি মধু পেলটি জামাত বলতে পারবে, কিন্তু এখানে স্পষ্ট কথা হচ্ছে জামাতও তো ভাবছে যে জামাতও চায় জুলাই সনদের ভিত্তিতে নতুন একটি ইনসাফ ভিত্তিক সুন্দর দেশ হোক। আমরা বলছি ইনসাফ ভিত্তিক সমাজ করতে হবে, পাশাপাশি দায় এবং দরদের রাজনীতিটাকে আমাদেরকে আনতে হবে। এটির জন্য এখানে কিন্তু জামাতের তাদের রাজনৈতিক যেই সিস্টেমটাকে এক করতে চাচ্ছে। তাহলে যদি একই হয় রাজনৈতিক প্ল্যান, সেক্ষেত্রে জোট করতে কোনো বাধা আমি দেখি না। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম এনসিপির ঐক্যের খোঁজ নিয়ে। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটের ট্রেন।